মালয়েশিয়ার পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আমি মাত্র 10 রিঙ্গিত বাস ভাড়া দিয়ে কিভাবে গেন্টিং হাইল্যান্ড গিয়েছিলাম এবং সেইখানে কেবল কারের টিকিট কিভাবে কেটেছিলাম, আমাদের প্রাইস কত পড়েছিল, সেই সাথে আমরা গেন্টিং হাইল্যান্ড ঘোরা শেষ করে কি কি শপিং করলাম, কোন শপিং মল থেকে শপিং করলাম, সেই সাথে রাতের বুকিত বিনতাং ভিজিট নিয়েও থাকছে আজকের ভিডিও। আর পূর্বের পর্বগুলোতে আমি দেখিয়েছি লাঙ্কাউই ভ্রমণ, যেখানে আমি লাঙ্কাউইয়ের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, যে দর্শনীয় স্থানগুলো আছে সবগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তারপর লাঙ্কাউই থেকে কুয়ালালামপুর এসে সেইখানের হোটেল প্লাস আমরা যে বাতু কেভ ঘুরতে গিয়েছিলাম সেই সমস্ত ইনফরমেশন আমার পূর্বের পর্বগুলোতে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার পূর্বের পর্বগুলো দেখে আসতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের বাস পুদু সেন্ট্রাল থেকে ছেড়ে যাবে সকাল 8টার দিকে, তাই আমরা সকাল 7টার দিকে নাস্তা করে বাসের দিকে চললাম। আমাদের হোটেল থেকে পুদু সেন্ট্রালের দূরত্ব মাত্র 5 মিনিট। এখন সকাল 7:30টার মতো বাজে, তারপরও দেখুন মনে হচ্ছে যে বাহিরের আলো এখনো ফোটেইনি। এখানে আসলে সন্ধ্যাটাও একটু দেরিতে হয়, প্রায় 7:30টার দিকে। আবার এখন 7:30টার মতো বাজে, তারপরও বাহিরের ঠিক এইরকম অবস্থা, মনে হচ্ছে যে আলো এখনো ভালোভাবে ফোটেনি। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলেই আসলাম পুদু সেন্ট্রাল বাস স্টেশনে। আর আপনারা যারা আমার আগের পর্বগুলো দেখেছেন সেইখানে দেখতে পাবেন আমি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও এই পুদু সেন্ট্রাল এসেছিলাম বাসে মাত্র 15 রিঙ্গিত বাস ভাড়া দিয়ে। এই যে এইটাই মূলত হচ্ছে আমাদের বাস, আর এইটাই চলে যাবে গেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে, যার ভাড়া পড়েছিল আমাদের মাত্র 10 রিঙ্গিত। আর আপনারা রেড বাস অ্যাপ থেকেই কিন্তু এই বাসের টিকিটটা করে ফেলতে পারেন। যাই হোক, আমরা কিন্তু গেন্টিং হাইল্যান্ডে চলে আসলাম। মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগে আমাদের এইখানে আসতে। আর এইখানে আমরা সংকেত ধরে ধরে 3rd ফ্লোরে চলে আসলাম। মূলত এইখান থেকে কেবল কার রাইডটা দেওয়া যায়, তো আমরা সংকেত ধরে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ফাইনালি আমরা চলে আসলাম। আর ওই তো সামনেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এইখান থেকেই মূলত আপনাদেরকে টিকিটটা কাটতে হবে। আর এইখানে আপনারা এরকম একটা বোর্ড পেয়ে যাবেন, যেখানে আপনারা দেখতে পাবেন যে কোন টিকিটের কেমন প্রাইস। এইখানে নিজেদের টিকিট নিজেদেরই করতে হয়, তারই ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা কিন্তু কার্ড ছাড়া এই টিকিটটা করতে পারবেন না। মানে আমাদের সাথে একজন নেপালি ছিলেন, উনি কোনো রকমের কার্ড আনেনি, উনি ক্যাশ নিয়ে এসেছিলেন। পরে অনেককে বললেন আমাকে টিকিটটা একটু কেটে দেন, কিন্তু কেউ তাতে রাজি হচ্ছিল না, কারণ শুধু শুধু সময় নষ্ট এবং এরকম বাড়তি ঝামেলা কেউ নিতে চাচ্ছিলেন না। পরে আমরা তার টিকিটটা করে দিই, যেখানে আমাদের টিকিট প্রাইস পড়েছিল মাত্র 19 রিঙ্গিত। এটা সবার জন্যই, তারও 19 রিঙ্গিত, সে নেপালি ছিল তো তারও 19 রিঙ্গিত, এবং আমরা বাংলাদেশে ছিলাম আমাদেরও 19 রিঙ্গিত। এই 19 রিঙ্গিত টিকিট প্রাইস দিয়ে আমরা গেন্টিং হাইল্যান্ড যেতে পারবো এবং আসতে পারবো, মানে আবার ব্যাক করতে পারবো। শুধু ওই টিকিটের স্লিপটা আপনাদের কাছে রাখতে হবে, যদি এটা হারিয়ে যায় তাহলে আবার আপনাদেরকে টিকিটটা করতে হবে। তবে আমরা যখন গিয়েছিলাম তখন নতুন যে গন্ডোলা রাইডটা সেটা অফ ছিল। এটা হলো পুরনো যে গন্ডোলা রাইডটা, আমরা সেটাতে মূলত যাই। আমরা যখন যাই তখন খুব ভালো একটা ভিউ পাইনি, তখন ওয়েদারটা একটু খারাপ ছিল। পরে আস্তে আস্তে ওয়েদারটা ভালো হয়। মাত্র 30 মিনিটের একটা রাইড ছিল এটা। 30 মিনিট পরেই আমরা গেন্টিং হাইল্যান্ডের টপে চলে আসি। আর এইটা মূলত হচ্ছে একটা শপিং মল। আর এই গেন্টিং হাইল্যান্ডের মূল আকর্ষণই হচ্ছে এই শপিং মলটা, এবং এই শপিং মলের পাশে একটা পার্ক রয়েছে, যে পার্কে আপনারা সারাদিন থাকতে পারবেন। তবে এই কেবল কারের যে টিকিটটা, সেই টিকিটটা হারানো চলবে না, কারণ এই টিকিটটা হারালে আপনাকে পুনরায় টিকিট করে আওয়ানা বাস টার্মিনালে যেতে হবে, এবং ওইখান থেকে আপনারা বাসে যেতে পারবেন কুয়ালালামপুর। আর যদি আপনারা টিকিট না করেন সেক্ষেত্রে আপনারা এই গেন্টিং হাইল্যান্ড থেকে গ্র্যাব বুক করে আপনারা সরাসরি কুয়ালালামপুর যেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি খরচ পড়ে। তারপর আমরা বের হয়ে পড়লাম এই শপিং মল থেকে এবং একটা গ্র্যাব বুক করলাম। এই গ্র্যাবে করে আমরা যাব চায়না টেম্পল। এটা যদি আমরা যে গন্ডোলা রাইডটা আছে সেই গন্ডোলা রাইড যদি আমরা নতুনটায় আসতে পারতাম, সেই ক্ষেত্রে আমাদেরকে মাঝখানে যে স্টেশন, সেই চায়না যে টেম্পলটা রয়েছে সেইখানে আমাদেরকে নামানো হতো। তারপর ওইখান থেকে আবার আমরা এই গেন্টিং হাইল্যান্ডের টপে আসতে পারতাম। কিন্তু যেহেতু আমরা পুরোনোটায় উঠেছি, এটা সরাসরি হচ্ছে আপনার আওয়ানা বাস টার্মিনাল থেকে এই গেন্টিং হাইল্যান্ডের টপ পর্যন্তই এর রাইডটা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা গ্র্যাব বুক করে তারপর চায়না
যে টেম্পল রয়েছে সেখানে যেতে হয়েছে। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে নতুন যে গন্ডোলা রাইডটা, সেটা এই যে দেখেন এখানেই দেখতে পাচ্ছেন। তো এইখানেই হচ্ছে উপরে গিয়ে নামায়, ওইখান থেকে আপনাকে হেঁটে হেঁটে নিচে আসতে হয়, মানে এই চায়না টেম্পলের এইখানে হচ্ছে নামায়। এইখানে আপনারা ব্রেক দিয়ে আবার গন্ডোলায় উঠে আপনারা যেতে পারবেন ওই গেন্টিং হাইল্যান্ডের টপে। আমরা চায়না টেম্পলটা একটু ভালোভাবে ঘুরে দেখছিলাম। তো আমরা এর যে রুফটপ আছে আমরা সেইখানেও গিয়েছিলাম। আর এর রুফটপ থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই যে সামনে যে সিঁড়ি দিয়ে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওই সামনে যে বিল্ডিং এর মতো যেটা দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে নতুন যে গন্ডোলা রাইডটা ওই মাঝপথে হচ্ছে থামায়, এবং ওইখান থেকে হেঁটে হেঁটে আপনার এই চায়না টেম্পলে আসতে হয়। এইখান থেকে আকাশের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল, একদম তুলার মতো মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। উপরের ভিউটা নেওয়া শেষ করে আমরা এখন নিচের দিকে চলে আসি। এই বিল্ডিংটার ভিতরে শুধু গোল হয়ে সিঁড়ি রয়েছে, আর প্রত্যেকটা ফ্লোরের মধ্যে একদম পুরাটা জায়গা জুড়ে ব্যালকনির মতো রয়েছে। এটি মূলত চিন সুই গুহা মন্দির। মালয়েশিয়ার পাহাং রাজ্যের গেন্টিং হাইল্যান্ডসের দুর্গম পাহাড়ি চূড়ায় অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ ও তাওবাদী মন্দির হল চিন সুই গুহা মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4600 ফুট উঁচুতে 28 একর পাথুরে বনভূমিতে অবস্থিত এই মন্দিরটি এর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। 1994 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই মন্দিরটি। এই মন্দিরটি ঘোরা শেষ করে আবার আমরা গ্র্যাব কল করি এবং মাত্র 9 রিঙ্গিত গ্র্যাব ভাড়া দিয়ে আমরা চলে আসি গেন্টিং হাইল্যান্ডের মূল টপে। এইখানে এই শপিং মলটা আমরা কিছুক্ষণ ঘুরে দেখি। এরপর এই শপিং মলের ভিতর থেকেই দেখা যায় ওই যে একটা পার্ক দেখা যাচ্ছে, ওই পার্কে আপনারা সারাদিন থাকতে পারবেন, বিভিন্ন রকমের রাইডে আপনারা উঠতে পারবেন, আর এর জন্য অবশ্যই আপনাদের পে করতে হবে। এরপর আমরা শপিং মলটা আরেকটু ঘুরে দেখে, যেহেতু আমাদের সময়ের একটু সীমাবদ্ধতা আছে, যার ফলে আমরা 1টার মধ্যে রওনা হতে চেয়েছিলাম আওয়ানা বাস টার্মিনাল থেকে, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য একটু শপিং করব এবং আমাদের নিজেদের জন্য কিছু শপিং করব। এরপর রাতে আমরা বুকিত বিনতাংটা একটু ঘুরে দেখব। আমরা সেই প্ল্যান অনুযায়ী কাজ করি এবং আমাদের যে টিকিটটা, মানে গন্ডোলা রাইডের যে টিকিটটা, সেই টিকিটটা আমরা পুনরায় দেখালাম। তারপর হচ্ছে আমাদের চেক করে গন্ডোলায় উঠালো। আমরা তারপর ডিরেক্ট চলে আসি আওয়ানা বাস টার্মিনালে। আমাদের ফেরার যে বাসের টিকিটটা সেটা কিন্তু আমরা করিনি, তো আমরা গন্ডোলায় থাকা অবস্থায় এই টিকিটটা করে নিই। অনলাইনে রেড বাস অ্যাপ থেকে এই টিকিটটা আমরা করে নিই। আমরা যখন টিকিটটা করি তখন টাইম ছিল 1:10, তো আমরা দেখলাম 1:40-এর দিকে একটা বাস কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবে। প্ল্যাটফর্ম 1 থেকে বাসটা ছাড়ার কথা, তাই আমরা ওইখানেই অপেক্ষা করছিলাম এবং তারপর আমাদের বাসটা চলেও আসে। এরপর আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিই এবং তারপর আমরা বের হয়ে পড়ি শপিং করার উদ্দেশ্যে। এইখানে মসজিদ জামেকে হানিফা নামের একটা শপিং মল রয়েছে। আমরা চিন্তা করেছি ওইখান থেকেই টুকটাক শপিং করব। এরপর রাতে যখন বুকিত বিনতাং যাব তখন ওইখানের যে বড় বড় শপিং মল রয়েছে, বিশেষ করে প্যাভিলন, ওইখান থেকে আমরা কিছু শপিং করব। এইখান থেকে আমরা একটু ডলার এক্সচেঞ্জ করে নিলাম। আর আপনারা যে কোনো মুদ্রায় এক্সচেঞ্জ করেন না কেন, এক এক সময় এক এক রেট হয়, এর জন্য আমি রেটটা বললাম না। আর এইখানে অনেক বড় বড় গোল্ডের শপ রয়েছে, আর সামনে যে গোল্ডের শপগুলো দেখতে পাচ্ছেন ঠিক ওই জুয়েলার্স গুলোর অপোজিটেই রয়েছে হানিফা নামের এই শপিং মলটা। আর এই শপিং মলে আসার কারণ হচ্ছে এইখানে অনেক রকমের অফার চলে এবং অনেক কমের মধ্যে আপনারা জিনিস নিতে পারবেন। অনেক রকমের কম্বো অফার এখানে রয়েছে, যেটা দেখেই আমরা মূলত এখানে আসি। আর আমাদের হোটেলটা হচ্ছে মসজিদ জামেকেই অবস্থিত। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা দেখবেন কুয়ালালামপুরে আমরা যে হোটেলটা নিয়েছি তা মসজিদ জামেকেই অবস্থিত। তো এইখান থেকে আমাদের হোটেলের যাতায়াতটাও খুব সহজ হবে। আর এইখানে আরেকটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এই এক শপিং মল থেকে আপনাদের যাবতীয় সব জিনিস পেয়ে যাবেন। যে কোনো ধরনের ইলেকট্রিক জিনিস, আপনাদের নিত্যদিনের ব্যবহারের জিনিসপত্র, কসমেটিক সহ সবকিছু এই এক ছাদের নিচেই পেয়ে যাবেন। শপিং শেষ করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা চলে আসি বুকিত বিনতাং। এই বুকিত বিনতাং দেখলে মনে হয় এটা যেন কুয়ালালামপুরের মধ্যে আরও একটা নতুন শহর। আর এই বুকিত বিনতাং প্রায় রাত 1টা পর্যন্ত জমজমাট থাকে, তবে শপিং মলগুলো রাত 10টা সাড়ে 10টার মধ্যে অফ করে দেওয়া হয়। আমার হাজব্যান্ড মূলত এখানে ফোন কেনার উদ্দেশ্যে এসেছিল, যে প্যাভিলন থেকে একটা ফোন কিনবে।
তখনই মূলত আমরা জানতে পারি যে 10টা সাড়ে 10টার মধ্যে শপিং মল অফ করে দেওয়া হবে। আমরা যদি পারচেস করতে চাই তো এর আগেই আমাদের করতে হবে। আমি এই শপিং মলটার ভিতরে ঢোকার পর একদম অবাক হয়ে গেছি যে এইটা এত সুন্দর করে সাজানো হয়েছে। এইখানে আসলেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য চোখে পড়ে। এই বুকিত বিন্তাং কুয়ালালামপুরের প্রাণ বলতে পারেন, কারণ এই কুয়ালালামপুর শহরের সবচেয়ে বিখ্যাত ও জমজমাট শপিং এবং বিনোদন জেলা হিসেবে বুকিত বিন্তাংই প্রথমে মাথায় আসে। এইখানে যে প্যাভিলিয়ন নামের শপিং মলটা রয়েছে এটি হচ্ছে এখানকার সবচেয়ে জনপ্রিয় এবং বিলাসবহুল শপিং মল, যেখানে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের শোরুম রয়েছে। এইখানে আরও একটা মল রয়েছে যার নাম হচ্ছে প্লাজা লোয়ার্ড, এইটাতেও আমরা গিয়েছিলাম। এইখানে হচ্ছে কম দামে ইলেকট্রনিক্স কেনার জন্য বেশ পরিচিত এই শপিং মলটা। আর এইখানে স্ট্রিট ফুডের আস্তানা বলতে পারেন। জালান আলোর নামে একটি মার্কেট রয়েছে, যেটি কুয়ালালামপুরের সবচেয়ে বিখ্যাত স্ট্রিট ফুড মার্কেট। রাত বাড়ার সাথে সাথে এই রাস্তাটি হরেক রকম মালয়েশিয়ান, চাইনিজ ও থাই খাবারের গন্ধে মুখরিত হয়ে ওঠে। এই এলাকাটি রাতের বেলা আলোকসজ্জা ও চনমনে পরিবেশের জন্য নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের সাথে তুলনীয়। এখানে চমৎকার নাইট লাইফ, লাইভ মিউজিক ও স্ট্রিট পারফর্মারদের দেখা মেলে। ওইখানে ঘোরাঘুরির পরে আমরা রাত 12টার দিকে চলে আসি আমাদের হোটেলে। আজকে মূলত আমরা চেক আউট করব, কারণ আজকে রাতেই আমাদের ফ্লাইট, এর জন্য আমরা সকাল 9টার দিকে উঠেছি যে আমরা চেক আউট করে একবারে বের হয়ে পড়ব, কারণ আজকেও আমরা কিছু কিছু জায়গা ভিজিট করব। আর এটা হচ্ছে আমাদের রুমের উইন্ডো থেকে যে ভিউ, ওইটা। আমাদের চেক আউট টাইম 12টা, তো আমরা ঠিক করি যে আমরা 11টার মধ্যেই চেক আউট করে ফেলবো এবং কুয়ালালামপুর শহরটা আমরা আরেকটু ঘুরে দেখব। আমরা মূলত আজকে যাব প্রথমে মারদেকা স্কয়ার, এরপর যাব চায়না টাউন। চায়না টাউনে আমরা লাঞ্চটা সেরে নেব। এরপর আমরা ওইখান থেকে যাব পেট্রোনাস টুইন টাওয়ার। পেট্রোনাস টুইন টাওয়ার থেকে আমরা যাব সালোমা ব্রিজ। এই দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে তারপর আবার হোটেলে এসে লাগেজ নিয়ে আমরা একটা গ্র্যাব কল করে চলে যাব এয়ারপোর্টে, কারণ আজকে রাত 2টায় আমাদের ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কুয়ালালামপুর টু ঢাকা। আজকের যে দর্শনীয় স্থানগুলো এবং আমাদের বাসায় ফেরা, এই সমস্ত ডিটেলস আমি শেয়ার করব এর পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।